একটি বড় লক্ষ্য অর্জনে একাধিক পক্ষের একত্রিত হওয়ার নামই জোট। রাজনীতিতে যখন কোনো একটি দল নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তখন তারা সমমনা বা কৌশলগত অংশীদার অন্য এক বা একাধিক দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে সম্মিলিতভাবে সরকার গঠন করে। একেই বলা হয় জোটের রাজনীতি বা জোট সরকার। এই ঐক্যের ভিত্তি হতে পারে অভিন্ন রাজনৈতিক আদর্শ কিংবা ক্ষমতা ভাগাভাগির কৌশল। কিন্তু এই জোট কখন হয়? জোট মূলত দুইভাবে হতে পারে। প্রাক নির্বাচনী জোট, যেখানে ভোটের আগেই আসন ভাগাভাগি করে সম্মিলিতভাবে লড়ে ওই জোটটি, যাতে ভোট ভাগাভাগি না হয়ে যায়, যেমনটা বলা যায় সাম্প্রতিক সময়ে জামায়াত ও এনসিপির জোট। আবার নির্বাচন পরবর্তী জোট হতে পারে, যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে সরকার গঠনের স্বার্থে ফলাফল পরবর্তী দল কষাকষির মাধ্যমে জোট তৈরি করা যায়। কিন্তু এই জোট রাজনীতির সুবিধা কি? কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে পুনরায় নির্বাচন করা অত্যন্ত ব্যয়বহুল। জোট সরকার এমন পরিস্থিতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। আবার জোটে বিভিন্ন অঞ্চল, গোষ্ঠী বা বিভিন্ন মতাদর্শের দলের অন্তর্ভুক্তি থাকে, ফলে সরকারি নীতিতে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন ঘটে, যা জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। জোট সরকারকে ন্যূনতম অভিন্ন কর্মসূচি মেনে চলতে হয়, ফলে কোনো একটি দল এককভাবে কোনো বিতর্কিত বা চরমপন্থী সিদ্ধান্ত নিতে পারে না। এতে নীতিগত ভারসাম্য বজায় থাকে। সুবিধা আছে, কিন্তু জোট রাজনীতির অসুবিধাও কিন্তু কম নয়। জোট সরকার প্রায় ভঙ্গুর হয়। কোনো একটি দল ছোট সমর্থন তুলে নিলেই সরকারের পতন হতে পারে, ফলে মূল দল অনেক সময় শরিকদের কাছে জিম্মি হয়ে পড়ে। আবার শরিকদের মধ্যে মতের অমিল থাকলে জরুরি জাতীয় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। অনেক সময় দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে দাঁড়ায়, ফলে সংস্কারমূলক কাজ থমকে যেতে পারে। দর কষাকষির চাপে অনেক সময় অযোগ্য ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হয়। সরকার তখন দেশ পরিচালনার চেয়ে জোট টিকিয়ে রাখতেই বেশি শক্তি ব্যয় করে। জোটের রাজনীতি অনেকটা কৌশলগত চুক্তির মতো। এটা যেমন গণতন্ত্রের বহুত্ববাদকে রক্ষা করে এবং একনায়কতন্ত্র ঠেকায়, ঠিক তেমনি রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত দুর্বলতার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।